আচ্ছা, এখন আমরা তাহলে দেখেছি এ পর্যন্ত যে সিস্টেম, যে কোনো সিস্টেমকে আমরা উপরের এই দুটো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যে কোনো একটা সিস্টেম যদি আমরা ধরি জি অফ এস, জি অফ এস একটা ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন আমরা জানি যে দুটো পার্ট থাকে, নিউমারেটর ডিনোমিনেটর। যে কোনো এটা নিউমারেটর যে কোনো কিছু হতে পারে, ডিনোমিনেটরও যে কোনো কিছু হতে পারে। ফর এক্সাম্পল এটা একটা ট্রান্সফার ফাংশন। আমরা গতকাল বা পরশু আমার মনে হয়, মানে আমরা সার্কিট অ্যানালাইসিস করেছিলাম। সে সার্কিট অ্যানালাইসিস থেকে আমরা দেখেছি যে কিভাবে আসলে স্টেট স্পেস, কিভাবে ট্রান্সফার ফাংশন এবং কিভাবে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন করা যায়, এগুলো আমরা দেখেছি। তো এখন আমরা খুব সহজে আমরা একটা সামারি নিব। সেটা হলো যে আমাদের যে কোনো সিস্টেম যদি আমরা থাকে রিয়েল ওয়ার্ল্ডের, সো আমরা এই সিস্টেমকে আইদার ট্রান্সফার ফাংশন অথবা স্টেট স্পেস এর মধ্যে যে কোনো একটাতে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। সো ইন দ্যাট কেস আমি যদি যেটা বলছিলাম যে আমি সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম যদি আমি চিন্তা করি জি অফ এস, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা কন্ট্রোলের ভাষায় বলি হলো সিস্টেম অথবা প্ল্যান, আমরা এর আগে আলোচনা করেছি, অথবা প্রসেস। এখন কি হচ্ছে যে এই সিস্টেমে ডেফিনেটলি একটা ইনপুট এবং একটা আউটপুট মিনিমাম থাকে। আমরা এটাও আলোচনা করেছি যে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট সিস্টেম হতে পারে। তো আসলে আমরা যখনই আসলে আমরা আমাদের মেইন উদ্দেশ্য কি, যে এই যে আমরা সিস্টেমটা সম্পর্কে পড়াশোনা করছি, এই সিস্টেমের মধ্যে নিশ্চয়ই কোনো ল্যাগিং বা প্রবলেম আছে, যার কারণে আসলে আমাদের কন্ট্রোলারটা দরকার পড়ছে। যেমনটা আমরা যদি উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম যে বিভিন্ন উদাহরণ থাকতে পারে। এক নম্বর আমরা যেমন উদাহরণ দিতে পারি যে ফর এক্সাম্পল আমরা যে প্লেনের যে উদাহরণটা দিয়েছি পর্যন্ত, প্লেনে আমরা দেখেছি যে হচ্ছে যে প্লেন হচ্ছে না মাছ হচ্ছে জানি না। তো প্লেনের আমরা দেখেছি যে প্লেন একটা মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেম। তো এই সিস্টেমের ভিতরে আসলে অনেকগুলো স্টেট বা অনেকগুলো প্যারামিটার থাকে। তো আমি যদি সহজভাবে বলতে চাই, যেমন আমরা দেখেছি যে এর মধ্যে প্রেসার কন্ট্রোল করা দরকার পড়ে, টেম্পারেচার কন্ট্রোল করা দরকার পড়ে। তার মানে হচ্ছে কি, আমি যদি এই প্লেনের মধ্যে আসলে টেম্পারেচার ফর এক্সাম্পল 20°C রাখতে চাই, তো এই টেম্পারেচার যদি আমি খুব প্রিসাইজলি না মেনটেন করি প্লেনের মধ্যে, তাহলে প্লেনে যারা যাত্রী, যে সমস্ত যাত্রী বসে থাকবে, তাদের জন্য এখানে হয়তো নিঃশ্বাস নেওয়াটা অনেক কষ্টের হয়ে উঠতে পারে। বা এর মধ্যে যে প্রেসার, সে প্রেসারটাকে যদি আমি খুবই প্রিসাইজলি অ্যাকুরেটলি না নিয়ে আসতে পারি, তাহলে হয়তো প্লেনের মধ্যে প্যাসেঞ্জারের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। একইভাবে আমরা বিভিন্ন সময় উদাহরণ দিয়েছি, আমরা বিভিন্ন লিফট বা এলিভেটর সিস্টেম যদি আমি চিন্তা করি, আমি একটা লিফটের কথা যদি ধরি, একটা লিফট প্রথমে ফর এক্সাম্পল এটা গ্রাউন্ড থেকে শুরু করে যাত্রা, এটা 1 2 3 থার্ড ফ্লোর। সো আমরা কি করি, যখন আমরা লিফটের যখন আমরা বাটনটা চাপি, আমরা যে তলাতে বা যে ফ্লোরে যেতে চাই, আমরা সেই হিসেবে 1 2 3 এভাবে করে আমরা বাটন প্রেস করি। তো আমরা ডেফিনেটলি আমরা যদি 3 তলায় যেতে চাই, তাহলে আমরা তো 3 প্রেস করব। এখন এখান থেকে যদি এই লিফটটা যদি উপরে উঠতে একদম অ্যাকুরেটলি ঠিকভাবে না পৌঁছায় এই জায়গাতে, কারণ গেট খুললে, লিফটের দরজা খুললে যেন তুমি খুব ইজিলি তৃতীয় তলায় প্রবেশ করতে পারে। এখন
এটা যদি অ্যাকুরেটলি না হয়, কথার কথা যদি লিফটটা গিয়ে ঠিক এই পজিশনে দাঁড়ায়, এই পজিশনে দাঁড়ায়, তাহলে তুমি এখান থেকে তোমাকে তৃতীয় তলায় উঠতে হলে তোমাকে লাফ দিয়ে উঠতে হবে। সেটা তো তুমি অ্যাজ এ ইউজার সেটা নিশ্চয়ই আমরা কেউই চাই না। তার মানে কি আমরা ইউজার হিসেবে আমরা তো প্রথমত ফ্লেক্সিবিলিটি চাই, এবং এই ফ্লেক্সিবিলিটি আমাদের অ্যাচিভ করতে হলে আমাদের যে সিস্টেমটা থাকে সেই সিস্টেমকে খুবই প্রিসাইজলি এবং অ্যাকুরেটলি কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। যদি আমরা সঠিকভাবে অ্যাকুরেটলি কন্ট্রোল না করতে পারি, তাহলে যে কোনো ধরনের বিপদ আমাদের ঘটতে পারে। এই কন্ট্রোল করার জন্য আবার আমরা যে রুমে যে এসি ব্যবহার করি, এসি টেম্পারেচার আমরা রাখি হচ্ছে ফর এক্সাম্পল 25 ডিগ্রি সেলসিয়াস। এখানেও তাই, টেম্পারেচারটা 25 এ রাখতে হলে দেয়ার মাস্ট বি এ কন্ট্রোলার অর সামথিং হু ক্যান ফোর্স দ্য সিস্টেম টু স্টে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো সেক্ষেত্রে ডেফিনেটলি দেয়ার ইজ এ নিড অফ সামথিং যা আসলে আমরা যা চাই, আমাদের যে ইউজার ডিফাইন যে রিকোয়ারমেন্ট তা অ্যাচিভ করতে আমাদেরকে যথোপযুক্ত সাহায্য করে। ঠিক এই জিনিসটার নামই আমরা বলছি কন্ট্রোলার। তো একটা কন্ট্রোলার একটা সিস্টেমের সাথে যে কোনো পজিশনে থাকতে পারে, এভাবেও থাকতে পারে, আবার এটাকে যদি বলি কন্ট্রোলারকে আমি যদি সিএস দিয়ে প্রকাশ করি, আবার এমনও থাকতে পারে সিএস জি অফ এস, এইভাবেও ইন্টারকানেক্ট থাকতে পারে। এখন এই যে আমি সাইন গুলো দিলাম, এগুলো আসলে ইম্পর্টেন্স আছে। তো এই প্রান্তে আমরা যা দিচ্ছি সেটা নাম হলো ইনপুট। ইনপুট এখানে হলো আমাদের আউটপুট। আউটপুট তো এখন এই যে ওভারঅল যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি ফিগারে, এইটাকে আমরা বলি হলো ফিডব্যাক সিস্টেম বা ক্লোজ লুপ সিস্টেম। এটা হলো ফিডব্যাক or closed loop system. Closed loop system. এখন আমরা তো ট্রান্সফার ফাংশন তো আমরা বের করেছি এর আগে, সেটা হলো সরাসরি আমরা প্ল্যান্টে ট্রান্সফার ফাংশন বেরেছি। এখন এই যে ক্লোজ লুপ সিস্টেমটা তৈরি হলো, এই ক্লোজ লুপ সিস্টেমেরও একটা ট্রান্সফার ফাংশন আছে। তো আমি যদি ইনপুটটাকে আমি যদি বলি, ইনপুটকে যদি আমি একটা ল্যাপ্লাস ডোমেইনে যদি আমি প্রকাশ করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনপুট আমি যদি ধরি আর অফ এস এবং আউটপুট যদি আমি ধরি ওয়াই অফ এস, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়াই অফ এস, এই ওয়াই অফ এস এই দিক দিয়ে গিয়ে এখানে ওয়াই অফ এস, আসলে ওয়াই অফ এস এইখানে যেটা যাচ্ছে এটার নাম আমরা বলি ই অফ এস। এটা হচ্ছে ইরোর। ইরোর ইরোর তো ই অফ এস আসলে কত? ই অফ এস ইকুয়াল টু হলো আর অফ এস মাইনাস ওয়াই অফ এস। এরপরে ই অফ এস এর পরে এইখানে প্ল্যান্টের যে ইনপুট, এখানে প্ল্যান্টের গায়ে এটাকে আমরা বলি ইউ অফ এস, প্ল্যান্ট ইনপুট। ইউ অফ এস সমান সমান কত? ইউ অফ এস সমান সমান হচ্ছে ই এস, ই অফ এস ইন্টু সি অফ এস। যখন এই ই অফ এসটা এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছালো, আসলে এটা মাল্টিপ্লিকেশন হয়, তখন ই অফ এস ইন্টু সি অফ এস। আবার আমরা যদি শেষ অবস্থানে ফিরে যাই, দ্যাট ইজ ওয়াই অফ এস প্ল্যান্টের, সো আমার ওয়াই অফ এস ইকুয়াল টু হলো ইউ অফ এস, ইউ অফ এস
ইন্টু জি অফ এস। এখন ইউ অফ এস সমান সমান আমরা দেখছি হলো ই অফ এস ইন্টু সি অফ এস ইন্টু জি অফ এস। ই অফ এস সমান সমান আবার আমরা দেখছি হলো আর অফ এস মাইনাস ওয়াই অফ এস ইন্টু সি অফ এস ইন্টু জি অফ এস। এবার আমরা যদি একটু গুণ করে নিই তাহলে আমার থাকছে হলো আর অফ এস ইন্টু সি অফ এস ইন্টু জি অফ এস মাইনাস ওয়াই অফ এস সি অফ এস জি অফ এস। এখন এই টার্মটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের থাকে হলো ওয়াই অফ এস প্লাস ওয়াই অফ এস সি অফ এস জি অফ এস ইকুয়াল টু আর অফ এস সি অফ এস জি অফ এস। এখন আমরা এই পারে যদি লিখি, এখন আমি যদি ওয়াই অফ এস কমন নেই, ওয়াই অফ এস কমন নিলে আমার এখানে থাকে হলো 1 প্লাস সি অফ এস ইন্টু জি অফ এস ইকুয়াল টু, এটা কিন্তু ইকুয়াল টু না, এখানে গুণ হয়ে আছে, ইকুয়াল টু আর অফ এস সি অফ এস জি অফ এস। এবার আমরা যদি ওয়াই অফ এস বাই আর অফ এস বের করি তাহলে আমার এখানে থাকে সি অফ এস জি অফ এস ডিভাইডেড বাই 1 প্লাস সি অফ এস জি অফ এস। সো এই যে এই ইকুয়েশনটা, এই ওয়াই অফ এস ডিভাইডেড বাই আর অফ এস, ওয়াই অফ এস টা কি? ওয়াই অফ এস হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দি আউটপুট, আর আর অফ এস টা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দি ইনপুট। এই কথার অর্থ এটা একটা ট্রান্সফার ফাংশন, তার মানে ওয়াই অফ এস বাই আর অফ এস এটা একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। এটাকে আমরা যদি বলি পি অফ এস, এটা ইকুয়াল টু, তাহলে পি অফ এস ইকুয়াল টু সি অফ এস জি অফ এস ডিভাইডেড বাই 1 প্লাস সি অফ এস জি অফ এস। ফাইনালি এটা আমাদের মনে রাখতে হবে। এখন যদি এইখানে যদি প্লাস থাকতো সেটাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক সিস্টেম, তাহলে এই ট্রান্সফার ফাংশনটাই তখন এখানে একটা মাইনাস চলে আসতো, বাকি সবগুলো ঠিকই থাকতো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের জন্য। সুতরাং এই যে আমরা ফিডব্যাকের যেটা দেখলাম, আমরা হলো একটা হলো এটাকে আমরা বলি, প্রথম যে ডেরিভেশনটা করলাম আমরা এটাকে বলি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। আরেকটা হলো পজিটিভ ফিডব্যাক সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, পজিটিভ ফিডব্যাক সিস্টেম। তো প্রত্যেকের জন্য ট্রান্সফার ফাংশন গুলো মনে রাখা দরকার পড়ে, পরবর্তীতে কিছু ডেরিভেশন থাকে আবার ওইগুলোতে কাজে লাগে। এখন আমরা আরেক ধরনের কনফিগারেশন দেখব যেটা আমরা প্রথমে ড্র করছিলাম। যদি এমন হয় জি অফ এস, এটা যদি এবার এখানে থাকে সি অফ এস প্লাস মাইনাস, এটা যদি হয় আর অফ এস, এটা যদি হয় ওয়াই অফ এস,
in that case এইটার যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন y of s divided by r of s equal to g of s divided by 1 plus g of s into c of s যদি এটা এটা হলো আমি মাইনাস প্লাস মাইনাসের জন্য এটা এইরকম প্লাস মাইনাসের জন্য যদি উভয় যদি প্লাস হয় তাহলে এটা হবে হলো g of s 1 plus sorry 1 minus g of s c of s এখন যদি এই ধরনের একটা সিস্টেম থাকে এটা ধরলাম 1 by s plus 10 আর এটা হলো s plus 5 s plus 100 plus minus r of s এটার নাম আমি দিই হলো y of s প্রশ্ন হলো does the closed loop system is stable closed loop system stable কিনা তাহলে এটা মেজারমেন্টের জন্য যেটা করতে হবে প্রথমে একটা মনে হচ্ছে যে determine the closed loop transfer function closed loop transfer function determine the closed loop transfer function তারপর হচ্ছে calculate the poles of the closed loop transfer function 3 number if all the poles are negative then the system is stable এর মধ্যে যদি কোনো একটা পজিটিভ পোল বের হয় তাহলে সিস্টেমটা আনস্টেবল হবে সেই স্টেপ গুলো ফলো করে বের করতে হবে এরপরে যদি এমন হয় যে এখানে 1 এর পরিবর্তে এখানে কে দেওয়া আছে প্রশ্ন হলো for which values of k the system will be stable এখন ঠিক একইভাবে আবার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের করতে হবে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন এরপরে দেখতে হবে যে কে এর কোন ভ্যালু বা কোন মানগুলোর জন্য পোল অলওয়েজ নেগেটিভ থাকছে কে এর কোন ভ্যালুগুলোর জন্য পোল অলওয়েজ নেগেটিভ থাকছে সেটা বের করতে হবে স্যার এক্ষেত্রে কি পোলটাকে 0 ধরে নিয়ে কে এর ভ্যালু বের করব নাকি না ডিনোমিনেটর ইকুয়াল টু 0 ধরতে হবে ডিনোমিনেটর ইকুয়াল টু 0 ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন করতে হবে
এবং দেখতে হবে যে ওটা ইকুয়াল টু 0 ধরলে পরেই কে এর মান বের হবে। এখন এই যে সিস্টেম গুলো আমরা দেখলাম এগুলো আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল সিস্টেম। এখন সিস্টেম অনেক ক্ষেত্রেই কিছু জটিলতা ধারণ করে, যেমন এরকম অনেক সিস্টেম হতে পারে যে এটাও এক ধরনের সিস্টেম হতে পারে, প্লাস মাইনাস প্লাস প্লাস ফর এক্সাম্পল এটা G1S, এটা আমরা ধরলাম G2S, এটা R of S, এটাকে আমরা ধরলাম Y of S। প্রথম প্রশ্ন হচ্ছে যে determine the closed loop transfer function। তো ডেফিনেটলি এখান থেকে দেখা যাচ্ছে যে এটা আগের মতো আর স্ট্রেট ফরওয়ার্ড নাই, সুতরাং এটাকে এখন রিডিউস করতে হবে। এই রিডাকশনটার নাম আমরা বলি হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন। ব্লক ডায়াগ্রাম রিডাকশন। এই ব্লক ডায়াগ্রাম রিডাকশন অনুযায়ী এখন প্রথমে এইটাকে আমাদের রিডিউস করতে হবে, একটা সিঙ্গেল ট্রান্সফার ফাংশন বানাতে হবে। তো এইটা ঠিক আগের যে আমরা পদ্ধতি দেখলাম সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা এটা ট্রান্সফার ফাংশন বের করি, তাহলে এটা ইকুয়াল টু আসলে এই পুরো লুপটা, যে লুপটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে G2S। এই লুপটা ইকুয়াল টু আমাদের একটা ট্রান্সফার ফাংশন বানাতে হবে, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। তো এটা যেহেতু উভয়ে প্লাস, সো এর ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা হবে কত? G2S divided by G2S divided by 1 minus G2S। এটা ইকুয়াল টু আমরা একটা নাম দিই, এটা ইকুয়াল টু আমরা ধরে নিই P1S। তো এখন এই যে উপরের যে ডায়াগ্রামটা, এটা আমরা যেটা দেখছি এটা, তো এটাকে এখন আমরা একটাতে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হলো P1 of S। তো এখন আমরা এটাকে রিলেট করে এখন আমরা এখানে একটাই বসাবো, এটা ইকুয়াল টু আসলে P1S। এখন আবার ঠিক আগের মতো একটা লুপ এসেছে। এখন এই একটা লুপের জন্য আবার আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের করতে হবে। এটার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা হবে যে G1S into P1S divided by 1 plus G1S into P1S। এখন P1 এর ভ্যালুটা বসিয়ে দিলে পরে ওভারঅল ট্রান্সফার ফাংশনটা বের হবে ক্লোজ লুপ। সো এটা ইকুয়াল টু আমরা যদি বলি P of S, তাহলে P of S এর ইনপুট হলো R of S, আউটপুট হলো Y of S। সো এটাই ওভারঅল রেজাল্ট বা সামেশন। এখন ঠিক একইভাবে এরকম এখন তো আমরা G1 G2 দিয়ে দেখালাম। এখন
এরকম বিভিন্ন ধরনের ইন্টারকানেকশন থাকতে পারে একটা সিস্টেমের সাথে আর একটা সিস্টেমের, এবং এইগুলোর ভ্যালু দেওয়া থাকতে পারে s+5, এটা ধরলাম আমি 1/x², এটা ধরলাম 3, এটা 10, এটা s plus 50, এটা আমি ধরলাম 4, এটা r of s divided by y of s, sorry y of s. So এই যে আমি ওভারঅল সিস্টেমটা দেখছি, এটার যদি আমি বলি যে স্ট্যাবিলিটি ডিটারমাইন করো, সো ঠিক একইভাবে আবার সেই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের করতে হবে, সেখান থেকে পোল বের করতে হবে। পোল যদি সবগুলো নেগেটিভ হয় তাহলে সিস্টেমটা স্টেবল হবে, যদি যে কোনো একটা পজিটিভ হয়ে যায় তাহলে সিস্টেম আনস্টেবল হবে। ঠিক একইভাবে আবার এখানে যে কোনো একটা মান নাও থাকতে পারে, এবং হয়তো বলা হতে পারে এটা যদি কে হয় তাহলে ঠিক আবার একইভাবে যে কে এর কোন মানের জন্য, for which values of k the closed loop system given in the block diagram remains stable, এরকম বিভিন্ন কিছু আসতে পারে। ব্লক ডায়াগ্রামের আরো বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম আসলে রয়েছে। অনেক সময় হয় যে একটা ব্লক ডায়াগ্রামকে এক সাইড থেকে আরেক সাইডে সুইচিং করা দরকার পড়ে, রিপ্লেস করার দরকার পড়ে। তো এই ধরনের যে বিভিন্ন ব্লক ডায়াগ্রাম রিডাকশনের যে প্রবলেম গুলো আছে এগুলো করতে হবে। এগুলো স্পেশালি জানি না অথরের নামের বানানটা ঠিক হচ্ছে কিনা, তবে হাসান সাইদ ওনার বই একটু ফলো করা যেতে পারে। এক্ষেত্রে বেশ কিছু এক্সাম্পল আছে এই বইয়ের মধ্যে, এবং সেগুলো হেল্পফুল আমি মনে করি সামারি ভাবে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে কি? আচ্ছা, অনেক ক্ষেত্রে আবার হয় যে আমরা দেখেছি যে স্টেট স্পেসকে ট্রান্সফার ফাংশনে কনভার্ট করা যায়। স্টেট স্পেসকে ট্রান্সফার ফাংশন, আবার ট্রান্সফার ফাংশনকে স্টেট স্পেস। তো অনেক ক্ষেত্রে হয় যে স্টেট স্পেস দিয়ে দেয়, স্টেট স্পেস এর থেকে ট্রান্সফার ফাংশনে কনভার্ট করতে হয়, তারপরে ক্লোজ লুপ সিস্টেম বের করার জন্য ওরকম ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে হয়। এইগুলোও প্র্যাকটিস করা দরকার শেখার জন্য। এরপরে এই যে আমরা বিভিন্ন সিস্টেম আমরা দেখলাম এ পর্যন্ত, যে আমরা দেখলাম ট্রান্সফার ফাংশন, স্টেট স্পেস, এরপরে আমরা দেখলাম হলো ব্লক ডায়াগ্রাম রিডাকশন। এখন এই যে প্রতিটা সিস্টেম তৈরি হচ্ছে, ক্লোজ লুপ সিস্টেম তৈরি হচ্ছে, সেখান থেকে আমরা দেখলাম যে আমাদের প্রয়োজন পড়ে কন্ট্রোলারের কেন প্রয়োজন পড়ে সেটা তো অনেকগুলো কারণ আমরা বাই দিস টাইমে ব্যাখ্যা করেছি। এর মধ্যে ইন জেনারেল যদি আমি বলি সেটা হলো যে এফিশিয়েন্ট এনার্জি আমরা কম পরিমাণ এনার্জি খরচ করে আমরা আসলে ম্যাক্সিমাম আউটপুট পেতে চাই। দ্যাট ইজ ওয়াই উই নিড এ কন্ট্রোলার ফর এ সিস্টেম। এখন যে
এই যে আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন করলাম, রিডাকশন করে ক্লোজ লুপ সিস্টেম পেলাম। তো আমরা গতদিন একটা ম্যাটল্যাবের কোড করেছিলাম, সেটা আমি যদি আর একবার ইয়ে করি এমনি। আমার যদি একটা প্ল্যান্ট যদি হয় জি অফ এস, যদি সি অফ এস এরকম যদি থাকে, সরি এটা এখানে হবে। তো এই প্লাস মাইনাস জি অফ এস ইকুয়াল টু 1 by s plus 10 আর সি অফ এস ইকুয়াল টু আমি ধরলাম যে হচ্ছে 100। তো এই যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা এখন বের হবে এখান থেকে আর অফ এস ওয়াই অফ এস, এটাকে আমরা যদি ম্যাটল্যাবে বের করতে চাই তাহলে আমরা কি করে বের করব সেটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে। তো প্রথমে আমাদের ফার্স্ট যে ট্রান্সফার ফাংশন আমরা যেটাকে এখানে আমরা যেটা বলতেছি প্ল্যান্ট, আর এটাকে আমরা যদি বলি কন্ট্রোলার বা প্ল্যান্ট 1 বা প্ল্যান্ট 2 আমরা বলতে পারি। তো এই প্রতিটা প্ল্যান্টের জন্য আগে ম্যাটল্যাবে ডিফাইন করতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে এই যে ট্রান্সফার ফাংশনটা দুটো পার্ট আছে, নিউমারেটর ডিনোমিনেটর। তো এটাকে আমরা উপরে প্রথম যে ট্রান্সফার ফাংশনটার নাম 1, এর কোএফিসিয়েন্ট শুধুমাত্র 1 আছে এখানে, তো এই জন্য আমি এখানে জাস্ট 1 লিখলাম। আমি যদি 10 1 দিয়ে চিন্তা করি তাহলে 1 1 1 10 লিখবো আমি, কারণ হচ্ছে এই যে এই 1টা হলো এস এর যে কোএফিসিয়েন্ট, সেটা এস এর সাথে যেহেতু এখানে কিছুই নেই, কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 1 এখানে, এই জন্য প্রথমে মানটা 1 আসছে। তারপরে যেহেতু এখানে 10 আছে এই জন্য আমরা এখানে 10 লিখেছি। এবার আমি G1 ইকুয়াল টু আমি লিখবো হলো TF নাম 1, 10 1। সো এই যে TF মানে ট্রান্সফার ফাংশন, G1 এর মধ্যে আমি প্রথম ট্রান্সফার ফাংশনটা ক্রিয়েট করলাম। এরপরে আমি এখন যাচ্ছি CS ইকুয়াল টু আমার 100, যেহেতু CS অনলি একটা গেইনের মান, এর হচ্ছে যে আর অন্য কোনো ডিনোমিনেটর পার্ট নেই, সুতরাং এখানে আমি ডাইরেক্টলি সি ইকুয়াল টু আমি এখানে বলতে পারি সি ইকুয়াল টু আমার হলো 100। এখন আমি আমার ডিফাইন করা হয়ে গেছে এইটুকুতে, আমি দুইটা প্ল্যানকে ডিফাইন করে ফেলেছি। এখন আমি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা বের করব। সো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু ফিডব্যাক G1 C, এই কমান্ডটা দিলে পরেই ম্যাটল্যাব ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা বের করে দেবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই ফিডব্যাক কমান্ডটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন তো বের করে, কিন্তু সেটা শুধুমাত্র বের করে হলো নেগেটিভ ফিডব্যাকের জন্য, নেগেটিভ ফিডব্যাক। যদি এখানে পজিটিভ ফিডব্যাক থাকতো পজিটিভ, তাহলে এখানে একটা কমা দিয়ে 1 লিখতে হবে, কমা দিয়ে 1। এই যে ট্রান্সফার ফাংশনটা বের হলো এটা হলো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। এখন আমাদের অনেকাংশে দেখার দরকার পড়ে যে ওপেন লুপ সিস্টেম এবং ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে পার্থক্য কতটুকু হয়েছে। এই কথার অর্থ হলো যে ওপেন লুপ সিস্টেমে তো কিছু প্রবলেম থেকে থাকে বলেই আমরা কন্ট্রোলার ডিজাইন করি। তো এই প্রবলেমগুলো কন্ট্রোলার ব্যবহার করে আসলে দূরীভূত হলো কিনা বা কতটুকু হলো, এগুলো তো দেখার দরকার রয়েছে। এর জন্য আসলে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস রয়েছে। এর মধ্যে আমরা খুব সহজ যে অ্যানালাইসিসটা করি, যেটা আমরা গতদিনও বলেছি, সেটা হলো স্টেপ রেসপন্স। আমরা যদি একটা ফিগারের মধ্যে ফিগার 1 ফর এক্সাম্পল আমরা যদি লিখি যে স্টেপ G1, এটাকে যদি আমরা প্ল্যান ধরি, ফর এক্সাম্পল G1 কে আমরা যদি প্ল্যান ধরি, তাহলে স্টেপ G1 বের করলে
G1 এর স্টেপ রেসপন্সটা দেখতে পাবো। এরপরে আমরা যদি সেটাকে হোল্ড অন করে নিই, হোল্ড অন ফিগারটাকে হোল্ড অন করলাম, এরপরে আবার আমরা দেখলাম যে স্টেপ CLTF, যেহেতু আমরা CLTF ভ্যারিয়েবল এর মধ্যে আমরা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটাকে নিয়েছি, এই জন্য আমি ক্লোজ লুপ যে ট্রান্সফার ফাংশনটা আমাদের বেরোলো তারও আমরা স্টেপ রেসপন্স দেখতে চাই। এই জন্য স্টেপ অফ CLTF করলাম। আমরা চাইলে যদি দুটো গ্রাফ, এখান থেকে একটা গ্রাফ তৈরি হবে, এখান থেকে একটা গ্রাফ তৈরি হবে, গ্রাফ দুটোকে যদি আমরা আলাদা কালারে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল আমরা যদি লাল কালারে দেখতে চাই, তাহলে আমরা আর দিয়ে লিখতে পারি। এরপরে আমরা এটাকে হোল্ড অফ করে দিতে পারি, যেহেতু আমাদের আরো অন্য কোনো ফিগার নেই। তো এই একটা প্রমাণ, এটা একটা খুব সহজ একটা অ্যানালাইসিস, কিন্তু খুব মানে আমি বলবো যে কন্ট্রোল সিস্টেম ডিজাইনের জন্য একটা মারাত্মক একটা সিম্পল কোড, কিন্তু মারাত্মক একটা অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা দ্বারা আমরা অনেকাংশে বুঝতে পারি যে সিস্টেমটা কতটুকু স্টেবল না আনস্টেবল বা কেমন পারফরমেন্স দিয়েছে। তো আমরা যখন একটা কন্ট্রোলার ডিজাইন করি, আমাদের প্রথম প্রায়োরিটি থাকে হলো, যেটা আমরা বলেছি যে প্রথম প্রায়োরিটি হলো স্টেবিলিটি। সেকেন্ড প্রায়োরিটি হলো পারফরমেন্স। সিস্টেম যদি স্টেবল না থাকে তাহলে তার পারফরমেন্সের কোনো ভ্যালু নাই, আলটিমেটলি আসলে পারফরমেন্স তো হবেই না। এই জন্য প্রথমে আমাদের গ্যারান্টেড করতে হয় যে সিস্টেমটা স্টেবল, তারপরে আমরা পারফরমেন্স দেব। তো সিস্টেম স্টেবল কিনা সেটা তো আমরা আগে বলেছি যে সেটার পোল গুলো হচ্ছে যে নেগেটিভ হতে হবে, তাহলে সিস্টেমটা স্টেবল হবে। এখন এখানে কিছু প্রশ্ন সবসময় থেকে যায়, সেটা হলো যে আসলে আমরা যখন একটা রিয়েল সিস্টেমের জন্য যখন আমরা কন্ট্রোলার ডিজাইন করি, আমি আবারও আর একটা ডায়াগ্রাম আমি আঁকছি। এটা আমি বললাম যে সি অফ এস, এটা জি অফ এস, এটাকে আমি বললাম প্ল্যান্ট, এটা হলো কন্ট্রোলার। এখন আমরা এই কন্ট্রোলারটা ডিজাইন করতে চাই কার জন্য? এই প্ল্যান্টের জন্য। তো আমরা এই প্ল্যান্টের জন্য আমরা যে ট্রান্সফার ফাংশনটা, আমরা হয়তো ট্রান্সফার ফাংশনটা হতে পারে যে যেমনটা আমরা দেখেছি যে আগের ক্লাসে যে সার্কিট অ্যানালাইসিস বা মেকানিক্যাল সিস্টেম বা যেটাই হোক, সেখান থেকে আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে আমরা প্ল্যান্টের বা সিস্টেমের আমরা ট্রান্সফার ফাংশন বের করতে শিখেছি। এছাড়াও আরো বেশ কিছু পদ্ধতি রয়েছে, তার মধ্যে আরেকটা পদ্ধতির নাম হচ্ছে সিস্টেম আইডেন্টিফিকেশন। সিস্টেম আইডেন্টিফিকেশন থেকে কি করা হয়, সিস্টেমের আগে ডেটা মিজার করা হয়, এরপরে মিজার ডেটাকে প্রসেস করা হয়, প্রসেস করে হচ্ছে ম্যাটল্যাবের সিস্টেম আইডেন্টিফিকেশন টুল বক্সের মধ্যে নিয়ে এই টুল বক্সের মধ্যে নিয়ে এখান থেকে হচ্ছে সিস্টেমের স্টেট স্পেস এবং ট্রান্সফার ফাংশন বের করা যায়। এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রশ্ন যেটা থেকে যায় সেটা হলো যে আমরা যে ম্যাথমেটিক্যালি বলি বা এইভাবে সিস্টেম আইডেন্টিফিকেশন করে বলি, যেভাবে বলি না কেন, আমরা সিস্টেমের জন্য যে মডেলটা আমরা পাই, যেটা ডেভেলপ করি, মডেল মানে আসলে ট্রান্সফার ফাংশন অথবা স্টেট স্পেস। আপাতত আমরা ধরছি এই যে ট্রান্সফার ফাংশন বা স্টেট স্পেস যেটা আমরা পাচ্ছি, এই ট্রান্সফার ফাংশনটা আসলে রিয়েল সিস্টেমকে আসলে কি 100% রিপ্রেজেন্ট করে কিনা, এটা সবসময় একটা প্রশ্ন থেকে যায়। কেননা যতটাই প্রিসাইজলি করা হোক না কেন, সিস্টেমটা যদি রিয়েল সিস্টেম হয়, তাহলে রিয়েল সিস্টেম আসলে সময়ের সাথে এর ক্যারেক্টারিস্টিক্স বা বিহেভিয়ারের চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমনটা আমরা যখন হচ্ছে কি যে সময়ের সাথে যে রিয়েল সিস্টেম যে পরিবর্তন হয়, যেমন হচ্ছে যে আমরা যে বাসায় যে ফ্যান আমরা যে ব্যবহার করি, ডেফিনেটলি এই ফ্যানটা আমরা যখন হয়তো নতুন কিনে নিয়ে আসি, তখন যে আমরা ফ্যানের পাখার যে বাতাস পাই, হয়তো 5 বছর পরে গিয়ে আমরা একই বাতাস পাই না। তার মানে কি সিস্টেমের বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে
সিস্টেমের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে ইটসেলফ, প্রতিটা কম্পোনেন্টের সময়ের সাথে তার ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে এই যে প্ল্যান্টের জন্য আমরা যে ট্রান্সফার ফাংশনটা আসলে বের করি, সেটা আসলে পুরোপুরি ভাবে একটা রিয়েল সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারে না কখনোই। দেয়ার ইজ অলওয়েজ এ ল্যাগিং। তার মানে এই মডেলগুলোকে সিমুলেশনে যতটাই প্রিসাইজ দেখাক না কেন, রিয়েল সিস্টেমটা এর চেয়ে কিছুটা ভিন্ন, এটা আমাদের ধরে নিতে হয় আগে থেকে। সুতরাং আমরা যে কন্ট্রোলারটা ডিজাইন করি বা করতে চাই, এটা আমাদের মাথায় রাখতে হয় যে প্ল্যানটা আসলে আমি এই মডেলের জন্য ডিজাইন করলেও আসলে প্ল্যানটা, রিয়েল প্ল্যানটা হুবহু এই মডেল না, এই মডেল থেকে কিছু পরিবর্তন হতে পারে। তো এই যে পরিবর্তন হতে পারে আমরা বলছি, তো কন্ট্রোলার ডিজাইনের সময়তে আমরা একটা রিজন ধরে নিতে পারি যে এই মডেলটা পরিবর্তন হলে আসলে কতদূর পর্যন্ত পরিবর্তন হবে। আমি যে এই যে ভেতরের যে গোলটা, এটা যদি আমি বলি যে আসলে মডেল অনুযায়ী প্ল্যান, এবং বাইরের যে প্ল্যানটা এটা আসলে ধরলাম আমরা রিয়েল প্ল্যান, কিন্তু কন্ট্রোলার ডিজাইনের সময় আমরা কি করলাম, আসলে ধরলাম যে প্ল্যানটা আমরা ধরে নিচ্ছি, কারণ রিয়েল প্ল্যানটা কেমন সেটা তো আমরা আসলে জানি না। সেটা যদিও আমরা মডেলিং করেছি, কিন্তু আসলে ট্রুলি কেমন এটা এটা যেহেতু সময়ের সাথে আবার পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে, সুতরাং এটা এটা হয়তো এক জায়গায় স্থির থাকবে না মডেলটা। আমরা হয়তো কন্ট্রোলার যখন ডিজাইন করি তখন হয়তো আমরা, আমাদের হাতে অপশন থাকে, সুযোগ থাকে যে প্ল্যানটা যদিও এটা ধরে আমরা ডিজাইন করছি, কিন্তু তারপরেও প্ল্যানটা যদি এই যে মাঝখানের যে বৃত্তটা বা গোলটা আমি এঁকেছি, প্ল্যানটা যদি এটাও হয়, তাও যেন সিস্টেমটা আনস্টেবল না হয়ে যায়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হয়। তার মানে হলো যে আমরা যখনই কন্ট্রোলার ডিজাইন করি, তখন আসলে আমাদের কন্ট্রোলার ডিজাইনের সময় আমাদের একটা মার্জিন রেখে আমাদের একটা ডিজাইন করতে হয়। তার মানে মডেল থেকে আমি 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 যে মডেলটা পেলাম, এটা আমি ধরলাম মডেল, কিন্তু আমি কন্ট্রোলারটা এমন করে ডিজাইন করতে হবে আমাকে কন্ট্রোলার, যে আসলে এই মডেলের বাইরে এত দূর পর্যন্ত যদি প্ল্যান হয়, তাও যেন সিস্টেম স্টেবল থাকে এবং পারফরমেন্সও যেন হাই হয়। তো এটা জরুরি এই কারণে যে যদি আমি এই দুটো বিষয়কে আমি মাথায় না চিন্তা করে করি, তাহলে হয়তো মডেল দিয়ে আমি এটা ডিজাইন করলেও যখন আমি কন্ট্রোলারকে রিয়েল সিস্টেমে যখন আমি ইমপ্লিমেন্ট করব, রিয়েল সিস্টেমটা হয়তো আসলে এরকম। এটা যদি রিয়েল হয়, তাহলে এমন এমন অনেক কারণে হতে পারে যে কন্ট্রোলার রিয়েল সিস্টেমে ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আনস্টেবিলিটি তৈরি হতে পারে। এই আনস্টেবিলিটি তৈরি হলে পরে সিস্টেম কিন্তু ইনস্ট্যান্টলি সাথে সাথে কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং কন্ট্রোলার ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, যেন আমি সিমুলেশনে যে মডেলটা ধরে আমি কন্ট্রোলার ডিজাইন করলাম, সেটা ধরে কন্ট্রোলার ডিজাইন করে কন্ট্রোলার প্যারামিটারের যে ভ্যালুগুলো বের হলো, কন্ট্রোলারের যে প্যারামিটার গুলো, সেই ভ্যালুগুলোকে যখন আমি রিয়েল সিস্টেমে বসালাম, সেই সিস্টেমটা যেন আনস্টেবল না হয়ে যায়, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হয়। এই জন্য এই ভ্যালুগুলো সিলেকশনের, প্যারামিটারের ভ্যালুগুলো সিলেকশনের ক্ষেত্রেও ওই যে এই মার্জিনটা পর্যন্ত যে আমার রিয়েল সিস্টেমটা হতে পারে, এটা আমাদের সবসময় মাথায় রেখেই ডিজাইনটা করতে হয়। এই অ্যানালাইসিস গুলো যখন আমরা করতে যাই, তখনই আমরা যখন এগুলো জানতে চাই যে এই যে বললাম যে আমাকে একটা মার্জিন রেখে ডিজাইন করতে হবে, হ্যাঁ, কতটুকু মার্জিন রাখতে হবে একটা সিস্টেমের জন্য, কত মার্জিন থাকলে প্ল্যান মানে সিমুলেশন মডেলের থেকে কত মার্জিন থাকলে সেটা মানে সেফ অ্যাটলিস্ট বলা যায়। এই বিষয়গুলো আসলে ডিপলি জানার প্রয়োজন রয়েছে। এর জন্য আমাদের আরো আস্তে আস্তে আমাদের বিভিন্ন পড়াশোনা করতে হবে, যে পড়াশোনাগুলো আসলে আমাদেরকে এই 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 জায়গাগুলোতে হেল্প করবে। এর মধ্যে একটা হলো নাইকুয়েস্ট ডায়াগ্রাম, হ্যাঁ, বর্ডে ডায়াগ্রাম, এরপরে আরো আছে আমাদের রুট লোকাস অ্যানালাইসিস। এরকম বিভিন্ন অ্যানালাইসিস রয়েছে, যে অ্যানালাইসিস গুলো দ্বারা আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সেটাও আসলে গ্যারান্টেড হবে কিনা সেটা আসলে আমাদের ম্যাথমেটিক্স বলবে। ম্যাথমেটিক্স আমাদের জানাবে যে হচ্ছে যে আমরা যে কন্ট্রোলারটা ডিজাইন করছি সেটা
যদি প্ল্যান প্যারামিটার চেঞ্জও হয়, পারটারবেশন যদি ঘটে, সেক্ষেত্রে সেটা কতদূর পর্যন্ত আমাদের ওভারঅল সিস্টেমটা সাস্টেইন করতে পারবে, হ্যাঁ, সেইগুলো টোটাল ইনফরমেশনটা আসলে আমরা তখন ম্যাথমেটিক্স থেকে পাবো ডিটেলসে। তো মোটামুটি আজ